বিএনপি আমলে কখনো শেয়ার বাজার লুট হয়নি, এবারও হবে না, জানালেন অর্থমন্ত্রী। বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না, ইনশাআল্লাহ এবারও থাকবে না। সংসদে বিরোধীদের আপত্তি সত্ত্বেও পুঁজিবাজার সহ 2 বিল পাস। দেশ এগিয়ে যাচ্ছে এমন কিছু দৃশ্যমান নয়, অভিযোগ বিরোধী দলীয় নেতার। জুলাই সনদকে দলীয়করণ করে কলুষিত করছে বিএনপি, মন্তব্য নাহিদের। জুলাই জাতীয় সনদকে বিএনপি কলুষিত করেছে, দলীয় ইশতেহারে পরিণত করেছে মানুষ। ভারী বর্ষণে কষ্টে ফলানো ফসল হারিয়ে দিশেহারা হাওরের কৃষক। চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, বসবাসকারীদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ। শনিবার সিলেটের বাসিয়া খাল পুনর্খনন শুরু করবেন প্রধানমন্ত্রী। উপকৃত হবেন প্রায় 90,000 কৃষক, বলছেন বাণিজ্যমন্ত্রী। ভোগী কৃষক হবে লাখের কাছাকাছি, প্রায় 90,000-এর মতো। 20,000 হেক্টর জমিতে একটা বাড়তি ফসলের সুযোগ তৈরি হবে। যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের প্রথম জানাজা। 4 মে মরদেহ ঢাকায় পৌঁছাবে তথ্য দূতাবাসের। 7 মে গ্র্যান্ড জুরির সামনে হত্যা মামলা উপস্থাপন। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। পুঁজিবাজার ও বীমা খাতে শৃঙ্খলা ফেরাতে জাতীয় সংসদে পাশ হয়েছে গুরুত্বপূর্ণ 2টি সংশোধনী বিল। বিল দুটি হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল। বিলটি উত্থাপন করে অর্থমন্ত্রী জানান, দেশের পুঁজিবাজারকে আধুনিকায়ন এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সংশোধন অত্যন্ত জরুরি। বলে, বিএনপির আমলে কখনো শেয়ার বাজার লুট হয়নি, এবারও হবে না। এর আগে বিলটির ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় সদস্য রুমিন ফারহানা পুঁজিবাজার লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি এবং বিরোধী দলের অন্যান্য সদস্যরা বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। মাননীয় অর্থমন্ত্রী বাংলাদেশের শেয়ার বাজার লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে যেমন জবাবদিহিতার আওতায় আনবেন, একইভাবে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পরিচিত, সেই সংস্থাটিতেও দক্ষ এবং যোগ্য মানুষদের সম্মিলন ঘটিয়ে বাংলাদেশের শেয়ার বাজারকে আবারও একটি আস্থার জায়গায় নিয়ে যাবেন। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মহান সংসদে পাশ করা হোক। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত। দেশকে এগিয়ে যাওয়ার দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না, মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ দলীয় ইশতেহার বানিয়ে ফেলেছে বিএনপি। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনের প্রথম ভাগে এসব কথা বলেন তারা। বিরোধী দলীয় নেতারা বলেন, সরকার দেশ এগিয়ে নেওয়ার কথা বলছে, তবে এর কোনো নিদর্শন দেখতে পাওয়া যাচ্ছে না। জুলাই আন্দোলনকে কলুষিত করছে বিএনপি। এদিকে সরকার দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম নুরুল ইসলাম মনি বলেন, ঐতিহাসিকভাবে রাষ্ট্রের সব জঞ্জাল শেষ পর্যন্ত বিএনপির কাঁধেই এসে পড়বে। আমরা তো সেটার বিরোধিতা করেছি মাননীয় স্পিকার সবসময়। ধন্যবাদ মাননীয় স্পিকার। এ পর্যন্ত যে সমস্ত জায়গায় পরিবর্তন এসেছে সেগুলা জনগণ এবং ডেমোক্রেসি কোনোটাই সাপোর্ট করে না। 71-এর আদর্শ ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। 72-এর সংবিধান এসে বলা হলো জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষত্ব, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, এবং এটার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন মেজর জিয়াউর রহমান। মাননীয় স্পিকার, আজকে বিএনপি তার ফান্ডামেন্টাল জায়গা থেকে সরে যাচ্ছে। মাননীয় স্পিকার, বঙ্গু অর্থনীতি, দুর্ভিক্ষ, গণতন্ত্র, গণতন্ত্রহীনতা, অপকালচার সব নিয়ে আমার পড়ছে এই তারেক রহমান সাহেবের মাথায়, সব পড়েছে আবার এই বিএনপির কাঁধে। ঐতিহাসিকভাবে সকল জঞ্জাল এই বিএনপির কাঁধে পড়ে। ভারী বৃষ্টি ও অভিযানের ঢলে সিলেটের বিভিন্ন হাওর অঞ্চলের ধান ক্ষেত তলিয়ে গেছে।
আধা পাকা ধান কাটতে পারলেও শুকাতে পারছে না কৃষকরা। আগাম বন্যা আর প্রকৃতির বৈরী আচরণের কাছে ফিকে হতে বসেছে কৃষকের স্বপ্ন। এদিকে কংস, শামেশ্বরী সহ বেশ কয়েকটি নদ নদীর পানি এখন বিপদসীমার উপরে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, চিত্রের এক্স রিপোর্ট। গত দুদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে এভাবেই তলিয়ে গেছে হেক্টরের পর হেক্টর জমির ফসল, ডুবে গেছে নিচু এলাকার রাস্তাঘাট, ভোগান্তিতে কৃষক। রিমা আক্তার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের শান্তিপুরের বাসিন্দা। হাওরে ফলিয়েছেন স্বপ্নের ফসল। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ডুবে গেছে মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসল। এই প্রতিকূলতার মাঝে স্বামী নজরুল ইসলাম বুক সমান পানি থেকে ধান কাটছেন বেঁচে থাকার শেষ সম্বলটুকু ঘরে তুলতে। ভাই আমি সার্কেল ক্ষেত করছিলাম, আমার সব পানি গেছে গা। আমার আর অনেক কিছু করে খাইবার নাই। আমার স্বামী কামলা দিয়ে খাইতে, অনেক কামলা আমি দিতে পারতাম না। আমার ফুলা ফান্ডারে যে কি দেখাও, আমি কি করুম ভাই, আমার কোনো নাই। শুধু রিমা আক্তার নন, এমন গল্প এখন হাওরের প্রত্যেক পরিবারের। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তলিয়েছে মৌলভীবাজারের অধিকাংশ স্থান। এসব অঞ্চলে অনেকে ঋণ নিয়ে ফলিয়েছেন ফসল। আধা পাকা বোরো ধান তলিয়ে যাওয়ায় সেই ঋণ কিভাবে শোধ করবে সেটাই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কৃষকদের। অনেক ধান আমরা ডুবে গেছে। ডুবার কারণে আমরা ওই কাঁচা ধান যা আছে তাই উঠাইতেছি, তারপরে আমরা অনেক লস। পানি নিচে বইয়া রয়েছে, কতটুকু উপরে আছে, খুব কষ্টই আমরা বুক করতে আছি কাটার সময়। আমাদের নাই খালামানি দৌড়িয়া কে জুন্না দৌড়িয়া পাই, আমরা অবস্থা নাই। হবিগঞ্জেও নদ নদীর পানি ক্রমেই বেড়ে চলেছে। টানা বর্ষণে হবিগঞ্জের 4 উপজেলায় অন্তত 5000 একর জমির বোরো ধান তলিয়ে গেছে। ডুবে যাওয়া জমি থেকে ধান উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষক। একই অবস্থা ব্রাহ্মণবাড়িয়াতেও। কৃষকদের ক্ষতি কমাতে মাঠ পর্যায়ে কাজ চলছে এবং দ্রুত ধান কাটার জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন যাতে কম্বাইন হারভেস্টার যেখানে কাটতে পারছে না সেইগুলোতে যেন লোক নিয়ে কাটতে পারে, এবং তারা জানিয়েছে যে বৃষ্টি যদি আজ কালকের মধ্যে থেমে যায় তাহলে ধান কাটা আশা করা যায় কোনো সমস্যা হবে না। কৃষকের কষ্টের বড় ফসল রক্ষায় সরকার দ্রুত এগিয়ে আসবেন, এমনটাই আশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। এ কারণে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আবহাওয়া অধিদপ্তর বলছে, কালবৈশাখীর প্রভাবে দেশজুড়ে চলমান বৃষ্টি থাকতে পারে আরও 5 থেকে 6 দিন। আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে চট্টগ্রামের মানুষ। এমন থেমে থেমে ভারী বৃষ্টিপাতে শুধু জলাবদ্ধতার ভোগান্তি নয়, যে কোনো সময় শুরু হতে পারে পাহাড় ধস। আবহাওয়া অধিদপ্তরও দিয়েছে এমন সতর্কতা। কালবৈশাখীর প্রভাবে আরও 1 সপ্তাহ অব্যাহত থাকতে পারে বৃষ্টি। মে মাসের 3 থেকে 4 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। তবে বৃষ্টির ধারাটা চট্টগ্রাম অঞ্চলে আগামী শুক্রবার এবং বৃহস্পতিবার আরেকটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চট্টগ্রাম অঞ্চলটাই পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলে কিন্তু গত কয়েকদিন যাবত বৃষ্টিপাত, 3-4 দিন যাবত বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাত আরও ধারা অব্যাহত থাকবে। বিদায় পাহাড় কিন্তু ধসের একটা সম্ভাবনা আছে। চট্টগ্রামে 30টি পাহাড়ে এখনো ঝুঁকিতে বসবাস করছে অসংখ্য মানুষ। নিরাপদে সরে যেতে জেলা প্রশাসনের নির্দেশের পরও তা মানছেন না অনেকে। তবে বৃষ্টি হলে নিজেরাই নিরাপদ স্থানে সরে যাবেন বলে জানান বাসিন্দারা। আমাদের যদি কোনো দিকে জায়গা থাকতো তাহলে তো আমরা আর এখানে ঝুঁকির মধ্যে থাকতাম না। বর্ষা আসতে যে আমাদেরকে দূরে দূরে বলছে যে বাইরে যাবে, ঠিক আছে, আমরা আরেক জায়গায় গণ নিয়ে থাকতেছি। এখানে পয়সা কম, এই জন্য বসবাস করি আমরা। ওইখানে বার্মিকে তো থাকতে পারি না, কেন টাকা লাগে বেশি। আমরা ঝুঁকি নিয়ে থাকি না, আমরা স্কুলে চলে যাই। যখন মানে বৃষ্টি পড়ে পাহাড় পড়ে তখন আমরা স্কুলে চলে যাই। জেলা প্রশাসন বলছে, পাহাড়ের ঝুঁকি নিয়ে বসবাসকারীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না বিএনপি সরকার, অতীতেও তা করেননি। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যেন শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে তেমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। দীর্ঘ 5 দশক পর শনিবার সিলেটের বাসিয়া খাল পুনর্খনন কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, খালটি পুনর্খনন করা হলে এই অঞ্চলের প্রায় 90,000 কৃষক উপকৃত হবেন। সিলেট থেকে নাজাত আহমেদ পুরকায়স্তের রিপোর্ট। 1977 সালে সিলেটে বাসিয়া নদী থাকাকালীন খননের উদ্যোগ নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে 1979 সালে তার উপস্থিতিতেই এ কাজ সম্পূর্ণ হয়, কিন্তু অযত্ন অবহেলায় প্রায় 56 কিলোমিটার দৈর্ঘ্য সুরমা নদীর এই শাখাটি সরু নালায় পরিণত হয়েছে। ফলে স্থানীয়দের কাছে বাসিয়া এখন নদীর চেয়ে খাল হিসাবেই অধিক পরিচিত। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দীর্ঘ 50 বছর পর এটি পুনর্খননের উদ্যোগ নেয় স্থানীয়দের মধ্যে নতুন আশা সঞ্চয় হয়েছে। তাদের মতে এই উদ্যোগ শুধু জলাবদ্ধতা দূর করবে না, কৃষিখাতেও আনবে আমূল পরিবর্তন। অনেক জায়গা জমিন 3 ফসল ফলবে। আমাদের জোর দাবি থাকবো এই প্রজেক্টটা যাতে চলমান থাকে। পানির অসুবিধা, পানির দা করতে পারে না। পর্যায়ক্রমে খালটি পলির দ্বারা আবার পুনরায় আপনার বর্তমানে দেখতে পারতেছেন এটা আবার সংকীর্ণ হয়ে গেছে। প্রাথমিকভাবে সিলেটের খাল খনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 12 কোটি টাকা। 40.5 কিলোর মধ্যে 23.25 কিলোমিটার খননে ধরা আছে, আর বাকি যে অংশটুকু সেটুকুর পানি ধারণ ক্ষমতা অলরেডি আছে, তাই যে অংশগুলো শুকনো এবং পানি ধারণ ক্ষমতা নাই সেই অংশগুলোই শুধু খনন করা হবে। এই খনন কাজের আসলে টেন্ডারটা এখন ইভ্যালুয়েশন পর্যায়ে রয়েছে, কিন্তু এস্টিমেটেড কস্ট ছিল 12 কোটি টাকা। সিলেট বিভাগের ছড়া ও খাল খননের পাশাপাশি এসব প্রকল্পে দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমরা দুর্নীতি ক্ষেত্রে জিরো টলারেন্স রাখবো এবং ওই খাল খনন করে ওই মাটি নদীর পাড়ে আমরা ওই পাড়ে ফেলবো না। সেই খাল আমরা দূরবর্তী কোন স্থানে আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। খালটি পুনর্খনন করা হলে এই অঞ্চলের প্রায় 80,000 কৃষক উপকৃত হবেন। উপকারভোগী কৃষক হবে লাখের কাছাকাছি, প্রায় 90,000-এর মতো। 20,000 হেক্টর জমিতে একটা বাড়তি ফসলের সুযোগ তৈরি হবে এই শুকনো মৌসুমের সেচের কারণে। সংশ্লিষ্টদের মতে খালটি পুনর্খনন সম্পন্ন হলে অন্তত 20,000 হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে। নাজাত আহমদ পুরকায়স্ত, নিউজ 24, সিলেট। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তৃতীয় দফায় 3 মাসের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের দলীয় কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে কথা বলেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। বলেন, গণভোটের রায় বাস্তবায়নে 7টি বিভাগে সমাবেশ করবে 11 দল। এর মধ্যে 16 মে রাজশাহী, 13 জুন চট্টগ্রামে, 20 জুন খুলনা, 27 জুন ময়মনসিংহ, 11 জুলাই রংপুর, 18 জুলাই বরিশাল এবং 25 জুলাই সিলেটে সমাবেশ করবে তারা। অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণাও দিয়েছে 11 দল। সরকার শুরুতে যেই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে, প্রায় 70% মানুষরা একে উপেক্ষা অবজ্ঞা করেছে। আমরা তো সংস্কার চাই, সংস্কারের জন্য তো মানুষ ভোট দিয়েছে। এখানে চলচাতুরি করে অন্যদিকে ডাইভার্ট করার কোনো সুযোগ নেই। রাজপথে তো আছি এবং রাজপথেই সমাধান করতে হবে। সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে এটা পার্লামেন্টের সমাধান হওয়া কঠিন হয়ে যাচ্ছে। আগামী 1 সপ্তাহের মধ্যে 100% শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর শ্যামলীতে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে যক্ষ্মা নির্মূলে বাংলাদেশকে 6 লাখ টেস্ট কার্টিজ ও 11,000 বিশেষ ড্রাগ কোর্স ঔষধ সহায়তার হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর কাছে এসব কিট হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। এ সময় বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান মার্কিন রাষ্ট্রদূত। মে মাসের মধ্যেই হাম নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। 61% কিন্তু আমরা টার্গেট কভার করে নিয়েছি। ইনশাআল্লাহ আগামী 1 সপ্তাহে আমরা ফুল কভার করে ফেলবো। অনেক জায়গায় কিন্তু 100% আমরা কভার করে ফেলেছি। আমরা আশা করি আগামী 2 সপ্তাহে অ্যান্টিবডি ক্রিয়েট হলে we can bring it down to 0 level. It's not just a health crisis that affects Bangladesh. Diseases like tuberculosis can be in New York in 36 hours, in London tomorrow. So it is very important that we all work together to stop the spread
of these very infectious diseases. যক্ষ্মা নির্ণয়ের 6 লাখ কার্টিজ ও 11,000 শিশুর পূর্ণাঙ্গ মেডিসিন কোর্স উপহার দিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সকালে শ্যামলীর যক্ষ্মা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হাতে এসব সরঞ্জাম তুলে দেন মার্কিন রাষ্ট্রদূত। এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। যক্ষ্মা একসময় যা ছিল মরণ ব্যাধি, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তা এখন সম্পূর্ণ নিরাময়যোগ্য। তবে সঠিক সময়ে রোগ শনাক্ত করা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত হলো মার্কিন প্রযুক্তি। শ্যামলীর 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুলের হাতে যক্ষ্মা পরীক্ষার কিট ও শিশুদের ওষুধ হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এই সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি। I look forward to continuing this decades-long partnership on health, our collaboration and working even more closely with the government of Bangladesh to realize our shared vision of a healthier, more resilient, safer and stronger Bangladesh. এ ধরনের সহযোগিতা বাড়বে আশাবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী। That state America always has helped us in our different needs and we hope it will continue an endless situation. আধুনিক প্রযুক্তিতে জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী হবে এমন আশা সংশ্লিষ্টদের। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের 50টি পদের মধ্যে 49টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় 49 জন প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানায় ইসি। 49 জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী 36 জন, জামায়াত এনসিপি ও 11 দলীয় জোটের পক্ষে 12 জন এবং স্বতন্ত্র হিসেবে একজন প্রার্থী রয়েছেন। আপাতত স্থগিত একটি আসনের ফলাফল। সংশ্লিষ্ট আসনে প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র পুনরায় গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অসুস্থতা ও চিকিৎসা সংক্রান্ত ভুয়া কাগজপত্র দেয় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের কাছে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এর আগে সাবেক দুই মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের প্যানেল এ আদেশ দেন। এই দুই নেতার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। জামায়াতে ইসলামী কি দেশের প্রচলিত আইনে রাজনীতি করবে নাকি শরিয়া আইন অনুসরণ করবে, সে বিষয়টি দলটিকে স্পষ্ট করার অনুরোধ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য সুনীল গুপ্তের স্মরণ সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের কথিত অসাম্প্রদায়িক চেতনার বিপরীতে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্ম, বর্ণ এবং সব ধরনের ভেদাভেদ দূর করেছিলেন বলেও জানান তথ্যমন্ত্রী। জামায়াত ইসলামী বাংলাদেশ তারা গতকালকে বক্তৃতায় বলেছেন শরিয়া আইন কায়েম করবেন, অথচ গত 14ই জানুয়ারি ডক্টর শফিকুর রহমান, আজকের বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে তারা শরিয়া আইন রাখবেন না। তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক, সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বাহিনীটি জানিয়েছে গ্রেপ্তারকৃতরা তথ্য প্রযুক্তিতে বেশ অভিজ্ঞ। বৃহস্পতিবার সকালে র্যাব 10-এর যাত্রাবাড়ি ক্যাম্পে এসব তথ্য তুলে ধরা হয়। গ্রেপ্তার 2 জনের নাম তাওসিফ রহমান রিশাদ এবং সাজিদুল ইসলাম সাইফ। তারা নিজেরা প্রশ্নপত্র তৈরি করে 2টি টেলিগ্রাম গ্রুপে বিক্রির মাধ্যমে প্রতারণা করেছেন। টাকা হাতিয়ে নেওয়ার পর যোগাযোগ ব্লক করে দেয় তারা। র্যাব বলছে চক্রটি দীর্ঘদিন ধরে এমন জালিয়াতি করে আসছে। মিলেছে শতাধিক ভুক্তভোগীর তথ্য। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা আজ। এরপর মরদেহ দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে আগামী 4 মে। ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা জানান,
এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট মরদেহ নিয়ে 2 মে রাতে রওনা হবে। গত 16 এপ্রিল নিখোঁজ হন লিমন। 8 দিন পর তার মরদেহ উদ্ধার করে ফ্লোরিডা পুলিশ। নিখোঁজ অন্য শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির পূর্ণাঙ্গ মরদেহ এখনও মেলেনি। এই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন। আগামী 7 মে মামলাটি গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপন করার আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহারে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচির নিশ্চয়তাকে বড় করে দেখছে ওয়াশিংটন। এমন উত্তেজনার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছে ট্রাম্প, যেখানে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে পুতিন, এমন দাবি ট্রাম্পের। অন্যদিকে মার্কিন অবরোধ অব্যাহত থাকা নিয়ে কড়া পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। নিজের অবস্থানে অনড় থেকে ইরানকে কোনো ছাড় দিতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি সীমিত করার সুনির্দিষ্ট আশ্বাস না মেলা পর্যন্ত নৌ অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তিনি অটল। এরই মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ইরানি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের ভাষায় অবরোধের কারণে ইরান ব্যাপক চাপের মধ্যে রয়েছে এবং তাদের অবস্থা শ্বাসরুদ্ধকর। তবে অচল অবস্থা নিরসনে ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা চলছে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এর মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 1.5 ঘন্টা কথা বলেছেন তিনি। ট্রাম্পের দাবি, পুতিন ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিন অবশ্য জানিয়েছে, দুই নেতার ফোন আলাপে মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়েই হয়েছে আলোচনা। এদিকে যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধের মুখে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, নৌ অবরোধ চলতে থাকলে নজিরবিহীন সামরিক পদক্ষেপ নেওয়া হবে। কূটনীতিকে সুযোগ দিতেই সশস্ত্র বাহিনীকে এখন পর্যন্ত সংযম দেখিয়েছে বলেও জানিয়েছে তেহরান। নিবিড় আমিন, নিউজ 24। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে তৃণমূল কংগ্রেসের চেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। ম্যাট্রিজ, চাণক্য ও পি মার্কের মতো অধিকাংশ জরিপে 294 আসনের মধ্যে ম্যাজিক ফিগার 148 পার হওয়ার ইঙ্গিত মিলেছে বিজেপির। তবে পিপলস পালস ও জনমতের মতো কয়েকটি জরিপে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় ফেরার আভাস দেওয়া হয়েছে। এবার রাজ্যটিতে 2 দফায় রেকর্ড 90% বেশি ভোট পড়েছে। তবে জরিপের এই হিসাব নিকাশ আদৌ মিলবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 4 মের চূড়ান্ত ফল পর্যন্ত। এই ছিল নিউজ 24 সংবাদে। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।